এইখানে আমার বড় ভাইজানের একটা বক্তব্য নিয়ে এই কাটছাড় করা হয়েছে। আমার বড় ভাইজান কাকে ভোট দেওয়া বৈধ আর অবৈধ এই বিষয়ে কথা বলেছিল। আজকের দিনে আপনারা বুকে হাত দিয়ে বলুন যে সরকারের আমলে ইসলামকে তুলে, কোরআন শরীফকে তুলে বাজে মন্তব্য হচ্ছে, অশ্লীল মন্তব্য হচ্ছে, ওই সরকার চুপ থাকছে। এক প্রকার ওই মন্তব্যটাকে ওই সরকার মেনে নিচ্ছে। সেই সরকারকে নতুন দিনে ভোট আসছে, বৈধ হবে কি বৈধ অবৈধ হবে? আপনারা হাত দিয়ে বলুন, বুকে বলুন, বৈধ হবে তো না অবৈধ হবে? আমি এটা ইসলামিক মঞ্চ নয়, বৈধ অবৈধর আমি ফতোয়া দেব না। আপনারা নিচেরা ভাবুন। ইসলামিক মঞ্চ হলে, আমি ইসলামিক কোনো বক্তা হলে আমি এটা বলে দিতাম, আমি রাজনীতির বক্তা, আমি ফতোয়া ফারাইজ দিতে পারবো না, আপনাদের হাতে ছেড়ে দিলাম। এটাই তো আমার বড় ভাইজান বলেছে নাকি, কেন ভোট দেওয়া অবৈধ, সেই প্রসঙ্গটা না দিয়ে শুধু ভোট দেওয়া অবৈধ বলেছে। তাদের হয়ে আবার অনেকে চাটুকারিতা করছে যে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে। আজ পর্যন্ত আমি একটা কথা জোর গলায় বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী একটা কথা ভুল বলেছে কেউ প্রমাণ করতে পারেনি আর পারবেও না। আর যাদের জ্ঞানের অভাব, জ্ঞানের কম আছে, তারা এটাকে নিয়ে হই হই করেছে তাদের পাবলিসিটি নেওয়ার জন্য, আব্বাস সিদ্দিকীকে অপমান করার জন্য। কিন্তু দিনের শেষে আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য এস্টাবলিশ হয়েছে, তিনি সঠিকই বলেছেন। তাহলে উনি তো ওপেন চ্যালেঞ্জ করছে, আসো, আমি যদি ভুল বলে থাকি আমার সাথে বসো, শান্তিপূর্ণভাবে বসো, না দরকার নেই, লোকের দরকার নেই, দুজন বসে যাবার, ক্যামেরা লাগিয়ে দাও, লাইভ দেখবে, অসুবিধা আছে? একদিকে আব্বাস সিদ্দিকী থাকবে, অন্যদিকে যদি মনে করে আব্বাস সিদ্দিকী ভুল বলে যাচ্ছে, বসুক, কি হবে? লাইভ চলবে, আমরাও দেখতে চাই, বুঝবে মনে হয়, তার বেলায় নেই। তা বন্ধুগণ, আমাদের ভাবতে হবে, সামনে ভোট আসছে, সামনে ভোট আসছে, আইএসএফকে ভোট দিতে আমি বলছি না, কিন্তু আপনারা বলুন, আপনারা নিজের মনকে কি ক্ষমা করতে পারছেন? কোরআন শরীফের সাথে এত বড় অন্যায় হয়ে গেল, আর আপনার ভোট নিয়েই কিন্তু যিনি সরকারে আছেন তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে না? আজকে কোরআন শরীফকে অপমান করেছে, কালকে গীতাকে করতে পারে কেউ, বাইবেলকে কেউ করতে পারে, কিন্তু সেক্ষেত্রেও কি আমরা চুপ থাকব? আমি আপনাদেরকে বললাম শুরুতে যে আমি কোরআন শরীফকে শুধু যেমন যেমন অপমান করেছে মামলা করেছি, অভিযোগ করেছি, আর যদি অন্য কোনো ধর্মগ্রন্থকে কেউ এরকম অপমান করে আমি তার বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রাম জারি রাখব। তাই আমি এই প্রসঙ্গ থেকে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। এটা মাথায় থাকছে তো? এর জবাবটা দিতে হবে ভাই, এর জবাবটা দিতে হবে, না হলে একদম ঝিম মেরে গেলে হবে না। এর জবাব দেওয়ার জায়গা আছে, আপনার জবাব দেওয়ার জায়গা আছে। আপনার মসজিদ সুরক্ষিত থাকবে, আপনার মন্দির সুরক্ষিত থাকবে, আপনার গির্জা সুরক্ষিত থাকবে, আপনার গুরুদুয়ারা সুরক্ষিত থাকবে। আপনার কোরআন শরীফের উপরে কেউ মন্তব্য করতে সাহস দেখাবে না, গীতার উপরে কেউ মন্তব্য করতে সাহস দেখাবে না, বাইবেলের উপরে কেউ বাজে মন্তব্য করতে সাহস দেখাবে না। তখনই হবে যখন আপনি সজাগ থাকবেন। এই কেউ যদি মন্তব্য করে, তার বিরুদ্ধে কুমন্তব্য করে, অন্যায়ভাবে মিথ্যাচার করে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটা সরকার আপনারা তৈরি করেন। সেই প্রতি 5 বছর ছাড়া ছাড়া নতুন সরকার তৈরি করার অপশন আপনাদের হাতে আসে। তাই আপনাদের বলবো 2021 সালে যে ভুল কাজ করেছেন আর করার দরকার নাই। 2026 সাল আসছে, পশ্চিম বাংলার এমন এক সরকার তৈরি করব যে সরকার ধর্মনিরপেক্ষ হবে, যে সরকার মন্দির মসজিদকে আগলে রাখবে। মন্দির মসজিদ করা সরকারের কাজ নয়, মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের নিরাপত্তা দেওয়াই সরকারের কাজ। আজকে দেখুন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, নারী তার অধিকার পাচ্ছে না, নারীর উপর অত্যাচার চলছে, অন্যায় চলছে। তাই আমাদেরকে ভাবতে হবে, শপথ নিতে হবে, আগামী দিনে যদি কেউ মন্দিরের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, গুরুদুয়ারার বিরুদ্ধে কথা বলে, চার্চের বিরুদ্ধে কথা বলে, তাকে ধরে জেলে রাখার মতো আমরা নিজেরা সরকার তৈরি করব। আপনার হাতে ক্ষমতা আছে, মসজিদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করার ক্ষমতা আপনাদের হাতে আছে। আমি এইটুকু মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিয়ে নেবেন যে সরকার আজকে চুপ থেকে ওকে বলার আরো উৎসাহ দিচ্ছে, এর পাপটা কি আপনাদের ঘাড়ে পড়বে কি পড়বে না? আমি আজকে মুফতি সাহেবদের মতো বক্তব্য দিয়ে ফেলছি তো সমস্যা হয়ে যাবে। আমি তো মুফতি না, তাও আমি পড়বে কি পড়বে না বলবেন, কারণ যে অন্যায় করে আর যে অন্যায় সহে
বুঝতে পারছেন? আপনারা গিয়ে আপনাদের পাড়ার ইমাম সাহেব মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন, মুফতি সাহেব 2021-এ তো আমরা ভোটটা তৃণমূলকে দিয়েছিলাম, আর কুরআন শরীফকে তৃণমূলকে দিয়েছিলাম বলে মুখ্যমন্ত্রী তৃণমূলের হয়েছে। কুরআন শরীফকে অপমান করেছে তৃণমূল, মুখ্যমন্ত্রী চুপ আছে। পাপ কি আমাদের ঘাড়ে আসবে? একটু জেনে নেবেন, জেনে নেবেন আপনারা ভাই। আমি ফতোয়া দেবো না, আমি স্কলার না। ও আমার বড় ভাইজান দেবে, একবার বড় ভাইজানকে উত্তর প্রশ্ন করবেন, পুরো চষে দিয়ে চলে যাবে। আমি তো মুফতি না, আমি তো স্কলার না, আমি এই জন্য দিতে পারছি না, উনি দিয়ে দেবেন। তা আপনি আজকে গিয়ে জিজ্ঞাসা করবেন এই পাপের ভাগিদার আপনি হচ্ছেন কি হচ্ছেন না। মাথায় রাখবেন, আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিজেপিকে আটকানোর, না বিজেপিকে আটকানো আর তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দেওয়া দুটোই সমান, মানে দুটোই বোকা বানানোর মেশিন। যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিলে লাভ হবে, তাদেরও আমি কানে ঢুকিয়ে দিতে চাই, হে বিজেপি তৃণমূলের অত্যাচারের হাত থেকে আপনাকে বাঁচাবে না, বরঞ্চ তলে তলে বিজেপি আর তৃণমূলের সেটিং থাকছে, যে সেটিংটা এখন ওপেন সিক্রেট হয়ে গিয়েছে। আর যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, তারাও দিবা স্বপ্ন দেখছেন। তার জ্বলন্ত উদাহরণ অসীম সরকার, তার জ্বলন্ত উদাহরণ ওয়াকাফ আইনকে মেনে নেওয়া মমতা ব্যানার্জির। যে মমতা ব্যানার্জি বলেছিল কি আপনার ওয়াকাফ আইন আমার রাজ্যে লাগু হতে দেব না, সেই মমতা ব্যানার্জি গোপনে ওয়াকাফ আইনকে মেনে নিল এবং শর্ট পিরিয়ডে তখন আমরা ছুটে গেলাম ওয়াকাফ বোর্ডে যে এত স্বল্প সময়ে হবে না। আমরা ডেপুটেশন দেওয়ার পরে সরকার নড়ে চড়ে বসলো, 6 মাস টাইম এক্সটেন্ড হয়েছে মামলা করার পরে। কিভাবে এক্সটেন্ড হবে সেই রাস্তা আমরা বলেছিলাম, 6 মাস এক্সটেন্ড হয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই ওয়াকাফ বোর্ডে 108 জন টোটাল পদ আছে, সেই পদের মধ্যে অধিকাংশ 10 জন মনে হয় ফুল টাইমার, বাকি অল্প কিছু পার্ট টাইমার দিয়ে চলছে। তাহলে ওই 6 মাসের মধ্যে ওই সম্পত্তিটাকে আপলোড করাও সম্ভব নয় যদি সম্পূর্ণরূপে পদগুলোকে পূরণ না করা হয়। কিন্তু মমতা ব্যানার্জি আপনাদের সাথে মাসি আসে যে বসে আছে। যেটা বলছিলাম, তো যারা স্ট্রোকে আক্রান্ত হয়, যারা মারা যায় একটা পার্ট, আর একটা যারা বেঁচে থাকে, বেঁচে থাকার মধ্যে 80% প্রায় 80% মানুষ তারা কাজের আর সক্ষম থাকে না। তাই বন্ধুগণ আমরা এগিয়ে আসি, যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের কাছে অনুরোধ যে আপনারা ভারী খাবার খাবেন না, হালকা খাবার খেয়ে আসতে পারেন বা খালি পেটে থাকুন। আপনারা যে রক্ত দেবেন সেই রক্ত 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে আবার চলে আসবে। নতুন রক্ত জমালে প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়ে। আপনারা জানেন, এখানে যদি মেডিকেল সায়েন্সের কোনো ছাত্র থেকে থাকে তারা বলতে পারবে আমার থেকে ভালো করে, যে আপনার রক্ত শরীরে জমাট বাঁধলে সেখানে রোগ বৃদ্ধির সম্ভাবনা থাকে। যখনই আপনি রক্ত দেবেন, রক্তটা শরীর থেকে যখন কমছে, ফলে যেখানে রক্ত আছে সেই জায়গাটা খালি হচ্ছে, আর নতুন রক্ত যখন জন্মাবে রক্তটা সার্কুলেট হবে, তাহলে আপনার রক্তটাও সার্কুলেট হবে। আচ্ছা আপনাদের বলি, যখন কোনো জায়গায় কেউ অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটে, রক্ত জমাট বেঁধে গেলে আমরা কি করি? আইস দিয়ে বা কোনো ধরনের লোশন বা কোনো ধরনের মলম লাগিয়ে সেটাকে কি করি, রক্ত জমাটটাকে, যাতে রক্তটা জমাটটাকে না জমতে পারে। রক্ত জমলে ক্ষতি হতে পারে, তাই জন্য তো শরীরের শিরার মধ্যে যে রক্তগুলো আছে এক জায়গায় জমাট বেঁধে আছে না, চলাচল করছে, আমরা কি জানতে পারছি? তাহলে ওটার জন্য আর অনেক পদ্ধতি আছে রক্তটাকে চলাচলের জন্য। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আপনি নিয়মিত রক্তদান করুন। তাহলে আপনার এইখান থেকে রক্ত যখনই শূন্যতা হবে, অন্য জায়গায় রক্ত সেখানে পূরণ করবে, আর নতুন রক্ত হবে সেখানে আবার সেই শূন্যস্থানটাকে পূরণ করবে। তাহলে রক্তটা চলাচল হচ্ছে। আমার বলার বক্তব্য এখানে আপনাদের কাছে যে আপনারা নিয়মিত রক্তদান করুন, আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, আপনারা এবং সমাজকেও ভালো রাখবেন। বন্ধুগণ,
আজকে এই রক্ত নিয়েও দেখবেন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। এই রক্তদান শিবিরকেও কুলসিত করা হচ্ছে। রাজনৈতিকভাবে আইএসএফ এর সাথে পেরে উঠতে পারছে না, সেই জন্য মিথ্যাচার করছে। অভিযোগ দিচ্ছে আইএসএফ নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, এত খারাপ সময় আমাদের এসেছে, আর নাও আসতে হয়, সেটাও আমরা সৃষ্টিকর্তার কাছে বারবার চাই না, খারাপ সময় এসে যায়। ব্যাপারটা হচ্ছে সেই চোরের মন সবসময় কি বলুন তো, পুলিশ পুলিশ। আপনারা একটা ঘটনা জানেন, স্কলাররা বক্তব্য দিতে গিয়ে, বিশেষ করে ইসলামিক স্কলাররা স্টেজে একটা গল্প শোনায়। গল্পটা কি, দুটো ব্যক্তির ভোর রাত্রে দেখা হয়েছে, গভীর রাত্রে, একটা চোর আর একজন ইবাদত পরেজগার কারনেওয়ালা। যিনি ইবাদত করতে রাত্রে তাহাজ্জুদের নামাজ বা আরো ইবাদত করার জন্য উঠেছেন, তিনি আফসোস করছেন। এটা জানেন তো নাকি গল্পটা, জানেন তো? এবার যে যেমন ভাবে চোর না ইবাদতকারীটাকে বলছে আমার থেকেও বড় চোর, আর ইবাদতকার নেওয়ালা বলছে আমার থেকেও বড় ইবাদতকারী। তো ব্যাপারটা হচ্ছে, আমি এই জায়গায় দাঁড়িয়ে এতটুকুই বলতে চাই যে ওই ধরনের উদাহরণ টেনেই আমি বলতে চাই একটাই কথা, যে আইএসএফ রক্তদান শিবির করে 200, 400, 500, 700 ইউনিট রক্তের অ্যারেঞ্জ করছে। বিরোধী দলে আমরা আছি, আপনাদের প্রধান, আপনাদের উপপ্রধান, আপনাদের জেলা পরিষদ, আপনাদের রাজ্য, আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের, তাহলে একটা কাজ করুন, এখানে আইএসএফ রক্তদান শিবির করে 300 ইউনিট, 400 ইউনিট, 500 ইউনিট ব্লাড কালেকশন করেছে। আপনি এটার পরিবর্তে এক সপ্তাহ পরে এখানেই ব্লাড ডোনেশন ক্যাম্প করে আইএসএফ 300 করলে আপনি 600 করে দেখান। এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসা দরকার। তার পরিবর্তে কম্পিটিশন, ভাই এখানে দাঁড়ালে হবে না, ওইদিকে চলতে হবে। তার পরিবর্তে এই কম্পিটিশনে না দাঁড়িয়ে কি করছে, এই কম্পিটিশন না করে মিথ্যাচার করছে। বলা হচ্ছে আইএসএফ রক্ত বিক্রি করে দেয়। তারা ইতিহাস জানে কি জানে না, তারা আইন জানে কি আমার জানা নাই, তবে আমি তাদেরকে একটু আইনটা আজকে জানিয়ে দিতে চাই। রক্ত বিক্রি করা ভারতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। রক্ত বিক্রি করলে 3 মাস জেল অথবা জরিমানা, বা জেল জরিমানা দুটি হবে। তোর হয়েছে, কেটে পড়ে এখান থেকে, কাজের কাজ করার নাম নেই। রক্ত বিক্রি করলে কি হবে, জেল অথবা জরিমানা, বা জেল জরিমানা দুটোই হবে। কেউ যদি ইচ্ছা করে রক্ত বিক্রি করে 3 মাস জেল হবে। আমি ভাগনে গতকাল রক্তদান শিবির করলাম, 630 ইউনিট রক্ত হয়েছে। 630 ইউনিট রক্ত মানে 1 ইউনিটে 3 মাস, তাহলে কত মাস আমার জেল হবে? ঠিক, তাহলে ওই ব্যবস্থাটা করুক। এমনি মিথ্যা মামলা আমার নামে 20 খানা দিয়ে দিয়েছে। 42 দিন অন্যায়ভাবে আটকেছে। ওয়াকফকে বাঁচাতে রাস্তায় নেমেছিলাম, ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বাতিলের জন্য রাস্তায় নেমেছিলাম, ওবিসি সার্টিফিকেট নিয়ে যে নাটক চলছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম, এসআইআর নিয়ে যে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম। আমাকে আবার ধরে 1 দিন জেলে রেখেছিল। অন্যায়ভাবে আমাকে বারবার জেলে রাখছে, মিথ্যা মামলা দিচ্ছে। আমি যদি দোষ করি তাহলে সঠিকভাবে জেলে রাখুক না আমাকে। যেখানে দেশের আইন বলে দিচ্ছে রক্ত বিক্রি করলে 3 মাস জেল হতে পারে, সেটা করছে কি? কি হবে বলুন তো? বুক ফুলিয়ে যাবে, আইনে চড় খেয়ে মুখ ফুলিয়ে ফিরে আসতে হবে ওদেরকে। এগুলো মিথ্যাচার করছে, আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। আমরা যুক্তি দিয়ে কথা বলি, আমরা বাস্তবসম্মত কথা বলি, যেটা পারবো সেটা বলি, যেটা পারবো না সেটাকে আমরা বলি না। অন্যায়টাকে তুলে ধরি, এই অন্যায়ের সমাধান কি হবে সেটাকেও আমরা বলে দিই। ফলে মানুষ কাতারে কাতারে আইএসএফ এর ছায়াতলে আসছে।